ডিএম ম্যাডাম সাধারণ পোশাকে শাড়ি কিনতে পৌঁছলেন। দোকানদার খারাপ আচরণ করল এবং পুলিশ ডাকল। তারপর যা হল। রাত প্রায় 9:30 বাজছিল। আকাশে কালো মেঘ ধীরে ধীরে পুরো জেলায় ছড়িয়ে পড়ছিল। রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটির হলুদ আলো মাঝে মাঝে মিটমিট করে জ্বলছিল এবং প্রবল বাতাসের সাথে উড়ে আসা ধুলো ছোট্ট গ্রাম বিশনপুরের গলিতে গলিতে ঘুরপাক খাচ্ছিল। গ্রামের লোকেরা নিজ নিজ বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু গ্রামের শেষ প্রান্তে থাকা একটি ছোট্ট মাটির ঘরে তখনও হালকা আলো জ্বলছিল। ঘরের ভেতর এক বৃদ্ধা কাশতে কাশতে চুলার পাশে বসেছিলেন এবং সামনে মাটিতে বসে তার পুত্রবধূ চোখ মুছতে মুছতে শুকনো রুটি সেঁকছিল। ঠিক তখনই হঠাৎ ঘরের বাইরে একটি সাদা রঙের পুরনো বোলেরো গাড়ি এসে থামল। গাড়িটি এতটাই সাধারণ ছিল যে কেউ একে সরকারি গাড়ি বলতে পারবে না। গাড়ি থেকে প্রায় 32 বছর বয়সী এক মহিলা নামলেন। সাধারণ সুতির সালোয়ার স্যুট, পায়ে সাধারণ চপ্পল, চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। মহিলাটি মাথায় ওড়না দিয়ে রেখেছিলেন। তার সাথে শুধু একজন বয়স্ক ড্রাইভার ছিল। গ্রামের কুকুরগুলো ডাকতে শুরু করল। ঘরের ভেতর বসে থাকা বৃদ্ধা ঘাবড়ে গেলেন। এত রাতে কে এলো? তখনই বাইরে থেকে অত্যন্ত শান্ত একটি কণ্ঠস্বর ভেসে এলো। মাজি, দরজা খুলুন, আমি পথ হারিয়ে ফেলেছি। বৃদ্ধা ভয় পেতে পেতে দরজা খুললেন, আর যেই না তার নজর ওই মহিলার ওপর পড়ল, তার মনে হল যেন কোথাও দেখেছেন, কিন্তু মনে করতে পারলেন না। মহিলাটি হাসলেন। আমার নাম স্বপ্না, শহর থেকে এসেছি। বৃদ্ধার সাথে সাথে তাকে ভেতরে বসালেন। ঘরের ভেতর চারদিকে যেন দারিদ্র্য চিৎকার করছিল। ভাঙা চারপাই, ফাটা দেয়াল, কোনায় পড়ে থাকা খালি রেশনের কৌটো। স্বপ্না চুপচাপ সব কিছু দেখতে লাগলেন। তখনই পুত্রবধূ বলল, মাজি, ওনাকে পানি দেব? বৃদ্ধা হেসে ফেললেন। বেটি, আমাদের ঘরেই 2 দিন ধরে চিনি নেই, মেহমানকে কি দেব? স্বপ্নার চোখ কিছুটা নিচু হয়ে গেল। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, সরকারি রেশন পান না? এটুকু শুনতেই 2 নারী একে অপরের মুখ দেখতে লাগলেন। তারপর বৃদ্ধার চোখ জলে ভরে উঠল। পাওয়া যায় হয়তো মা, কিন্তু আমাদের ভাগের রেশন তো প্রধান আর কোটাদার বিক্রি করে দেয়। গরিব মানুষ কার সাথে লড়বে? স্বপ্না কিছুক্ষণ চুপ থাকলেন। তার নজর দেওয়ালে টাঙানো একটি পুরনো ছবির দিকে গেল, যেখানে পুলিশের পোশাকে এক যুবক ছিল। উনি কে? স্বপ্না জিজ্ঞেস করলেন। বৃদ্ধার গলা ধরে এলো। আমার ছেলে রবি পুলিশে ছিল, সৎ ছিল, তাই তাকে মেরে ফেলা হয়েছে। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। বাইরে বাজ পড়ল। স্বপ্নার চোখে গভীর বিষণ্ণতা নেমে এলো। তখনই তার ড্রাইভার ধীরে করে বলল, ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। বৃদ্ধা চমকে উঠলেন। ম্যাডাম? স্বপ্না সাথে সাথে ড্রাইভারের দিকে তাকালেন। ড্রাইভার বুঝতে পারল যে তার ভুল হয়ে গেছে। স্বপ্না হাসলেন এবং বললেন, আরে না মাজি, ও এমনিই বলে। কিন্তু বৃদ্ধার চেহারায় সন্দেহ নেমে এসেছিল। স্বপ্না পকেট থেকে কিছু টাকা বের করতেই বৃদ্ধার সাথে সাথে পিছিয়ে গেলেন। না বেটি, গরিব আমরা, কিন্তু ভিক্ষা নেই না। স্বপ্নার চোখে হঠাৎ সম্মান চকচক করে উঠল। তিনি ধীরে করে টাকাগুলো ফেরত রাখলেন। মাজি, কাল আপনাদের রেশন ঘরে পৌঁছে যাবে। বৃদ্ধা হেসে ফেললেন। এমন কথা বলে অনেকেই গেছে মা, কেউ আসেনি। স্বপ্না ওই বৃদ্ধার কাঁপতে থাকা হাত নিজের হাতে নিলেন এবং প্রথমবারের মতো তার চোখের দিকে তাকিয়ে বললেন, কিন্তু এবার কেউ না কেউ নিশ্চয়ই আসবে। বাইরে বাতাস আরও প্রবল হয়ে গিয়েছিল। স্বপ্না ফিরে গাড়িতে বসলেন এবং বোলেরো ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে গেল। পুরো রাস্তা জুড়ে স্বপ্না জানালার বাইরে তাকিয়ে রইলেন। তার ড্রাইভার রামু বলল, ম্যাডাম, আপনি নিজে কেন যান এসব এলাকায়? বিপদ থাকে। স্বপ্না ধীর কণ্ঠে বললেন, রামু কাকা, যদি চেয়ারে বসে জনগণের ব্যথা বোঝা যেত, তাহলে দেশে এত গরিব থাকত না। তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, এসপি বিক্রম চৌহান। স্বপ্না কল ধরলেন। হ্যাঁ বিক্রম। ওপাশ থেকে ঘাবড়ানো গলা শোনা গেল। ম্যাডাম, আপনি একা বেরিয়ে যান, পুরো কন্ট্রোল রুম চিন্তায় থাকে। স্বপ্না হাসলেন। আমি ঠিক আছি, শুধু মানুষের সত্যিটা দেখতে বেরিয়েছিলাম। তখনই হঠাৎ রাস্তায় সামনে থেকে একটি বাইক চলে এলো। রামু জোরে ব্রেক কষল। বোলেরোটি বাজেভাবে কেঁপে উঠল। বাইরে 3 জন ছেলে মদের নেশায় হাসছিল। তাদের মধ্যে একজন বলল, এই রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছ ম্যাডাম? স্বপ্না শান্ত থাকলেন। দ্বিতীয় ছেলেটি গাড়ির কাছে এসে পড়ল। চেহারাটা তো দেখাও। তখনই রামু রেগে গিয়ে বাইরে বেরোল। মাথা খারাপ নাকি?
কিন্তু তখনই স্বপ্না হাত তুলে রামুকে থামিয়ে দিলেন। তিনি গাড়ির কাঁচটা একটু নিচে নামালেন এবং ওই ছেলেগুলোর দিকে শুধু একবার তাকালেন। তার চোখে এমন আত্মবিশ্বাস ছিল যে তিনজনেই কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর হঠাৎ দূর থেকে পুলিশের জিপের আওয়াজ এলো এবং তিনজন ছেলেই পালিয়ে গেল। রামু গাড়ির সামনের দিকে বাড়াল। কিছুক্ষণ পর স্বপ্না ধীর কণ্ঠে বললেন, দেখলেন রামু কাকা, এটাই হলো এই জেলার আসল ভয়, আইনকে নয়, আইনের গায়েব হয়ে যাওয়াকে। পরদিন সকালে জেলার সদর দপ্তরের পরিবেশ একদম অন্যরকম ছিল। বড় বড় সরকারি গাড়ি, সালাম করতে থাকা কর্মচারী, অফিসগুলোতে ছুটে বেড়ানো অফিসার। জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে লম্বা লাইন লেগেছিল। তখনই একটি কালো স্করপিও ভেতরে এসে থামল। গার্ডরা সাথে সাথে সাবধান হয়ে গেল। ডিএম ম্যাডাম চলে এসেছেন। পুরো অফিসে তোলপাড় শুরু হয়ে গেল। সেই সাধারণ পোশাকের মহিলাটি এখন হালকা সাদা শাড়ি এবং কালো পাড়ে অত্যন্ত প্রভাবশালী দেখাচ্ছিল। ইনিই ছিলেন জেলা প্রশাসক স্বপ্না সিং। তার চেহারা কঠোর ছিল, কিন্তু চোখে সমবেদনা এখনও জীবন্ত ছিল। মিটিং হলে সমস্ত অফিসাররা বসেছিলেন। স্বপ্না ভেতরে এলেন এবং কোনো সময় নষ্ট না করে বললেন, কাল রাতে আমি বিশনপুর গিয়েছিলাম। এটুকু শুনতেই অনেক অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্বপ্না ফাইলটি টেবিলের ওপর আছড়ে ফেললেন। ৩ মাস ধরে রেশন কেলেঙ্কারি চলছে আর কেউ কিছু জানে না? সাপ্লাই অফিসার ঘাম মুছতে মুছতে বলতে লাগল, ম্যাডাম ওটা। স্বপ্নার কণ্ঠস্বর হঠাৎ অত্যন্ত কঠোর হয়ে উঠল। আমার অজুহাত চাই না, পদক্ষেপ চাই। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তখনই এসপি বিক্রম ধীরে করে বললেন, ম্যাডাম আজ আপনার ট্রেনিংয়ের সাথে যুক্ত পুরনো ব্যাচের অফিসাররা শহরে আসছেন। স্বপ্না কিছু মুহূর্ত চুপ থাকলেন। তারপর তার মুখে হালকা হাসি ফুটে উঠল। অনেক বছর হয়ে গেল। হঠাৎ তার মনোযোগ জানালার বাইরে চলে গেল এবং গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে গেল। মুসৌরির ঠান্ডা পাহাড়, প্রবল বৃষ্টি, ট্রেনিং একাডেমির মাঠ, তরুণ অফিসারদের দৌড়, আর তাদেরই মাঝে ভিজে যাওয়া স্বপ্না সিং সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছিলেন। ট্রেনার জোরে চিৎকার করে বললেন, মনে রেখো, জনগণ তোমাদের চেয়ারের কারণে নয়, ন্যায়ের কারণে মনে রাখবে। তখনই এক মেয়ে দৌড়াতে দৌড়াতে পড়ে গেল। বাকি সবাই সামনে এগিয়ে গেল, কিন্তু স্বপ্না ফিরে এলেন এবং তাকে তুললেন। ট্রেনার হাসলেন। এটাই পার্থক্য হয় একজন অফিসার আর একজন মানুষের মাঝে। হঠাৎ স্বপ্নার চোখের সামনে নিজের মায়ের চেহারা ভেসে উঠল। সেই পুরনো দিন। ছোট্ট স্বপ্না নিজের মায়ের সাথে একটা বড় কাপড়ের দোকানে দাঁড়িয়েছিল। তার মা দোকানদারকে বলেছিল, ভাইয়া এই সস্তা শাড়িটা দেখিয়ে দিন। আর দোকানদার পুরো দোকানের সামনে অপমান করে বলেছিল, আগে কেনার মতো যোগ্যতা তো নিয়ে আসুন। সেদিন স্বপ্নার মা কাঁদতে কাঁদতে দোকান থেকে বেরিয়ে হয়েছিলেন। আর ছোট্ট স্বপ্না তার আঙুল ধরে শুধু একটা কথাই বলেছিল, একদিন আমি এত বড় হব যে গরিবদের কেউ অপমান করবে না। ম্যাডাম, হঠাৎ আওয়াজ শুনে স্বপ্না বর্তমানে ফিরে এলেন। সামনে তার পিয়ে দাঁড়িয়েছিল। ম্যাডাম, সন্ধ্যায় শহরের সবচেয়ে বড় শাড়ির শোরুম রংমাহালের উদ্বোধন আছে, আপনাকে প্রধান অতিথি হতে হবে। স্বপ্না কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর ধীরে করে বললেন, রংমাহাল? তার চেহারায় এক অদ্ভুত ভাব ফুটে উঠল। এই দোকানের মালিক কে? পিয়ে বলল, মহেশ আগরওয়াল, শহরের বড় ব্যবসায়ী। স্বপ্না জানালার বাইরে তাকিয়ে ধীর স্বরে বললেন, আজ উদ্বোধনে নয়, আমি সেখানে সাধারণ ক্রেতা হয়ে যাব। সন্ধে হতে হতে পুরো শহর আলোয় ঝলমল করে উঠল। রংমহল শাড়ির শোরুম কোনো প্রাসাদের চেয়ে কম লাগছিল না। বাইরে বড় বড় গাড়ি দাঁড়িয়েছিল, ভেতরে ধনী ক্রেতাদের ভিড় ছিল, ক্যামেরা ফ্ল্যাশ করছিল। আর সেই ভিড় থেকে দূরে রাস্তার অন্যদিকে একটি সাধারণ অটো এসে থামল। অটো থেকে সাধারণ সুতির শাড়ি পরা স্বপ্না সিং নামলেন। তার সাথে শুধু একজন বয়স্ক মানুষ ছিলেন, রামু কাকু। স্বপ্না ওপরে তাকালেন। রংমহল। তার চোখে শৈশবের ব্যথা আবার জ্বলে উঠল। তখনই ভেতর থেকে এক লোকের জোরালো আওয়াজ এলো, আরে ভাই খেয়াল রাখো, আজকাল যে কেউ বিনামূল্যে এসি দেখতে দোকানে ঢুকে পড়ে। স্বপ্না ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে গেলেন। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে আগামী কয়েক ঘণ্টায় এই শহরের পুরো সিস্টেম নড়ে উঠতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তবে আমার আপনাদের কাছে ছোট্ট একটি বিনীত অনুরোধ যে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাই পয়েন্টও করে দিন। রংমহল শাড়ির শোরুমের জাঁকজমক দূরের রাস্তা পর্যন্ত ছড়াচ্ছিল। বাইরে লাগানো রঙিন আলোগুলো পুরো বাজারকে যেন কোনো বিয়ের প্যান্ডেলের মতো বানিয়ে রেখেছিল।
বড় বড় ব্যবসায়ী, নেতা এবং শহরের ধনী ব্যক্তিরা ভেতরে আসা যাওয়া করতে দেখা যাচ্ছিল। দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড প্রতিটি আসা দামি গাড়িকে সালাম দিচ্ছিল। কিন্তু যেই না তাদের নজর রাস্তা পার হয়ে হেঁটে আসা স্বপ্না সিংয়ের ওপর পড়ল, দুজনেই একে অপরকে দেখে মৃদু হাসি চেপে রাখল। সাধারণ সুতির শাড়ি, হাতে পুরনো কাপড়ের ব্যাগ, পায়ে সাধারণ চপ্পল। কেউ তাকে জেলার ডিএম বলতে পারবে না। স্বপ্না ধীরে ধীরে দোকানের সিঁড়ি চড়তে শুরু করলেন। তার পেছনে রামকাকুও ছিলেন। যেই না তিনি ভেতরে পৌঁছলেন, এসির ঠান্ডা বাতাস তার চেহারা এসে লাগল। ভেতরে চারদিকে কাঁচ, ঝলমলে আলো এবং হাজারো দামি শাড়ি সাজানো ছিল। কিন্তু স্বপ্নার নজর শাড়িগুলোর উপর ছিল না, সেখানে কাজ করা কর্মচারীদের চেহারার উপর ছিল। কেউ ভীত ছিল, কেউ ক্লান্ত, আর কেউ বাধ্য হয়ে হাসছিল। তখনই সামনে থেকে এক হালকা পাতলা ছেলে এগিয়ে এলো, যার বয়স খুব জোর 22-23 বছর হবে। চেহারায় ঘাবড়ে যাওয়ার ভাব, কিন্তু চোখে ভদ্রতা। ম্যাডাম, কোন শাড়ি দেখাবো? স্বপ্না হাসলেন। তোমার নাম? ছেলেটি একটু ঘাবড়ে গেল। জি, ইমরান। তখনই পেছন থেকে এক জোরালো আওয়াজ এলো, ও ইমরান, ভিআইপি ক্রেতাকে ছেড়ে কোথায় মরতে গেলি? এক মোটা লোক রাগে তাদের দিকে আসছিল। সাদা কুর্তা পায়জামা, গলায় সোনার মোটা চেন এবং চেহারায় অহংকার। ইনিই ছিলেন রংমহলের মালিক মহেশ আগরওয়াল। সে স্বপ্নার দিকে একবার তাকালো এবং তারপর ইমরানের উপর চিৎকার করে উঠল, তুই বুঝতে পারিস না কে কিনতে এসেছে আর কে টাইম পাস? দোকানে দাঁড়িয়ে থাকা কিছু লোক হাসতে লাগল। ইমরানের চোখ নিচু হয়ে গেল। স্বপ্না শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। মহেশ নকল হাসি তৈরি করে বলল, বঞ্জি, এখানকার শাড়িগুলো একটু দামি, সামনে ফুটপাতেও দোকান বসে। স্বপ্না তার চোখের দিকে তাকিয়ে বললেন, শাড়ির দাম দেখতে এসেছি, মানুষের নয়। মহেশ কিছুটা চমকে গেল, তারপর সাথে সাথে হেসে ফেলল। আরে বাহ, কথা তো বেশ বড় বড় বলেন। তখনই এক ধনী নারী ভেতরে এলেন এবং মহেশ সাথে সাথে স্বপ্নাকে ছেড়ে তার সামনে ঝুঁকে পড়ল। আসুন ম্যাডাম, আপনার জন্য নতুন বেনারসি কালেকশন এসেছে। স্বপ্না চুপচাপ এসব দেখতে থাকলেন। ইমরান ধীরে করে তার কাছে এলো। ম্যাডাম, আপনি বসে পড়ুন, আমি শাড়ি দেখাচ্ছি। তখনই মহেশ আবার গর্জে উঠল, আরে আগে জিজ্ঞেস তো কর কিনবে কি না। দোকানে আবারও হালকা হাসির শব্দ প্রতিধ্বনিত হল, কিন্তু এবার স্বপ্নার চোখে কিছুটা কঠোরতা নেমে এলো। তিনি ধীর কণ্ঠে বললেন, যদি গরিব দেখতে কোনো মানুষ তোমার দোকানে এসে পড়ে, তাহলে কি তাকে মানুষই মনে করো না? মহেশের চেহারা রাগে লাল হয়ে গেল। দেখুন বঞ্জি, আমাকে জ্ঞান দেবেন না, ব্যবসা করতে আমি জানি। স্বপ্না হাসলেন। আর মানবতা? এবার মহেশ কিছু বলার আগেই তার ফোন বেজে উঠল। সে একপাশে চলে গেল। তখনই স্বপ্নার নজর দোকানের ভেতরে কাজ করা এক বয়স্ক মহিলার উপর পড়ল, যিনি ভারী শাড়ির বান্ডিল তুলতে গিয়ে কাশছিলেন। স্বপ্না সাথে সাথে তার কাছে গেলেন। মাজি, শরীর ভালো নেই? মহিলা ঘাবলে গেলেন। কাজ করতে হয় বেটি, না করলে বের করে দেবে। স্বপ্না জিজ্ঞেস করলেন, বয়স কত আপনার? 60। স্বপ্নার চোখ কুচকে গেল। এত বয়সে এত ভারী কাজ? মহিলাটি একটু হাসলেন। দারিদ্র বয়স দেখে না বেটি। তখনই হঠাৎ মহেশ ফিরে এলো এবং রাগে বলল, আরে তুই এখানে কি গল্প করছিস? কাজ কর। বয়স্ক মহিলাটি ভয়ে সাথে সাথে চলে গেলেন। স্বপ্নার মুঠি শক্ত হয়ে গেল। তখনই দোকানে একটি বাচ্চা দৌড়াতে দৌড়াতে এলো এবং ভুলবশত শাড়ির স্ট্যান্ডের সাথে ধাক্কা খেয়ে গেল। ডজন খানেক শাড়ি নিচে পড়ে গেল। বাচ্চাটি ভয় পেয়ে কাঁদতে লাগল। তার মা একজন গরিব মহিলা ছিলেন। মহেশ রেগে আগুন হয়ে গেল। অন্ধ নাকি? জানিস এগুলো কত দামি শাড়ি? সে ওই মহিলার হাত চেপে ধরল। মহিলাটি ভয় পেয়ে গেলেন। সাহেব, ভুল হয়ে গেছে। তখনই স্বপ্না এগিয়ে গেলেন। হাত ছাড়ুন ওর। মহেশ স্বপ্নার দিকে চোখ পাকিয়ে তাকাল। তুমি এর মধ্যে নাক গলিও না। স্বপ্নার কণ্ঠস্বর এবার শীতল কিন্তু বিপজ্জনক ছিল। নারীদের সাথে এভাবে কথা বলার অধিকার কে দিয়েছে? দোকানে নীরবতা নেমে এলো। কিছু লোক মোবাইল বের করে ভিডিও করতে লাগল। মহেশের সম্মানে আঘাত লেগেছিল। সে রাগে বলল, গার্ড, এদের বাইরে বের করে দাও। তখনই ইমরান মাঝে চলে এলো। স্যার, ছেড়ে দিন। মহেশ তার উপর ফেটে পড়ল, তুই খুব হিরো বনছিস? আর সে সবার সামনে ইমরানকে চড় মেরে দিল। পুরো দোকান নিস্তব্ধ হয়ে গেল। স্বপ্নার চোখে আগুন জ্বলে উঠল। ইমরানের চেহারা লাল হয়ে গেল, কিন্তু সে চুপ রইল। স্বপ্না ধীরে করে তার দিকে এগিয়ে গেলেন। তুমি জবাব দিলে না কেন? ইমরান ধীর কণ্ঠে বলল, গরিব মানুষ জবাব দেয় না ম্যাডাম, চাকরি চলে যায়। এসব শুনতেই স্বপ্না কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন, যেন তার নিজের পুরনো সময় মনে পড়ে গেছে। তখনই হঠাৎ মহেশ চড়া গলায় বলল, এবার অনেক হয়েছে, বেরো আমার দোকান থেকে। স্বপ্না শান্ত স্বরে জিজ্ঞেস করলেন,
যদি না বেরোই তাহলে? মহেশ হেসে ফেলল। তাহলে পুলিশ ডাকব? স্বপ্না তার চোখের দিকে তাকিয়ে বললেন, ডেকে নাও। দোকানে দাঁড়িয়ে থাকা লোকগুলো এবার পুরোপুরি তামাশা দেখার মুডে ছিল। মহেশ সাথে সাথে ফোন বের করল। হ্যালো, ইন্সপেক্টর সাহেব, আমার দোকানে দুজন সন্দেহভাজন লোক হাঙ্গামা করছে, মনে হয় চুরি করতে এসেছে। স্বপ্না শান্তভাবে দাঁড়িয়ে থাকলেন। রামু কাকা ঘাবড়ে গেলেন। ম্যাডাম, মানে বেটি, চলুন এখান থেকে। কিন্তু স্বপ্না সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চেহারায় এবার এক অদ্ভুত ধরনের শান্তি ছিল, যেন তিনি কোনো অনেক বড় সত্যের অপেক্ষা করছিলেন। প্রায় 10 মিনিট পর বাইরে পুলিশের জিপের তীব্র আওয়াজ প্রতিধ্বনিত হল। দোকানের সামনে ভিড় জমে গেল। জিপ থেকে নামল লম্বা চওড়া ইন্সপেক্টর রণবীর চৌহান, মোটা গোঁপ, চোখে অহংকার এবং চালচলনে ক্ষমতার নেশা। মহেশ সাথে সাথে তার কাছে গেল। ইন্সপেক্টর সাহেব, এরাই। রণবীর স্বপ্নাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তারপর হাসতে হাসতে বলল, তো ম্যাডাম, বেশ চোরনি মনে হচ্ছ? ভিড়ের মধ্যে কিছু লোক হেসে উঠল। রামু কাকা রাগে বললেন, মুখ সামলে কথা বলো। রণবীর গুর্জে উঠল, এই বুড়ো, বেশি বললে ভেতরে পুড়ে দেব। স্বপ্না তখনও শান্ত ছিলেন। তিনি শুধু এটুকু জিজ্ঞেস করলেন, প্রমাণ ছাড়া চুরির অভিযোগ লাগাচ্ছেন? রণবীর হাসল, প্রমাণ থানায় পাওয়া যাবে। তখনই মহেশ জোর গলায় বলল, আমার একটা দামি শাড়ি গায়েব। স্বপ্না সোজা তার চোখের দিকে তাকালেন। মিথ্যে বলছ। মহেশ চিৎকার করে উঠল, দেখলেন ইন্সপেক্টর সাহেব, আবার উল্টো হুমকিও দিচ্ছে। রণবীর নারী কনস্টেবল কবিতাকে ডাকল, তল্লাশি করো এর। দোকানে দাঁড়িয়ে থাকা লোকেরা মোবাইল ক্যামেরা অন করে ফেলেছিল। কবিতা ইতস্তত করল, স্যার এখানে? রণবীর গর্জে উঠল, যা বলেছি করো। স্বপ্না ধীরে সুস্থে হাত তুললেন। থামুন। পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। স্বপ্না নিজের ব্যাগটি মাটিতে রাখলেন এবং নিজেই খুলে দিলেন। ভেতরে শুধু একটি পুরনো ডায়েরি, পানির বোতল আর কিছু ফাইল ছিল। কিছুই পাওয়া গেল না। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। কিন্তু মহেশ সাথে সাথে বলল, ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। রণবীর সুযোগ বুঝেই বলল, থানায় চলো, সেখানেই জানা যাবে। রামু কাকা এবার ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি ধীরে করে স্বপ্নাকে বললেন, ম্যাডাম, এবার বলে দিন। কিন্তু স্বপ্না হালকা মাথা নেড়ে তাকে চুপ করিয়ে দিলেন। রণবীর স্বপ্নার হাত ধরার চেষ্টা করল। তখনই স্বপ্না এত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন যে সে মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু পরক্ষণেই তার ভেতরের অহংকার আবার জেগে উঠল। নিয়ে চলো ওকে। ভিড় রাস্তা ছেড়ে দিতে লাগল। দোকানের বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। নারী কনস্টেবল কবিতা স্বপ্নার কাছে এলো এবং ধীর গলায় বলল, ম্যাডাম, আপনাকে এগুলোর মতন মনে হচ্ছে না। স্বপ্না হালকা হাসলেন, কেমন মনে হচ্ছে? কবিতা কিছু বলতে পারল না। তখনই রণবীর গর্জে উঠল, কবিতা, বেশি বন্ধুত্ব দেখিও না। পরমুহূর্তেই স্বপ্না সিংকে একজন অপরাধীর মতো পুলিশের জিপে বসিয়ে দেওয়া হল। বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় ভিডিও বানাচ্ছিল। রংমহলের ঝলমলে আলোর মাঝে বৃষ্টি ক্রমাগত প্রবল হয়ে উঠছিল। কিন্তু ঠিক সেই সময় জেলা সদর দপ্তরের কন্ট্রোল রুমে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। একজন অফিসার ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, ডিএম ম্যাডামের ফোন গত 1 ঘণ্টা ধরে আনরিচেবল আসছে। আর অন্যদিকে পুলিশের জিপটি অন্ধকার রাস্তায় দ্রুত গতিতে থানার দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে স্বপ্না সিংয়ের মুখোমুখি এখন সিস্টেমের সবচেয়ে নোংরা রূপের সাথে হতে চলেছিল। মুষলধারে বৃষ্টির ফোঁটা পুলিশের জিপের ছাদে ক্রমাগত হাতুড়ির মতো পড়ছিল। রাত আরও গভীর হয়ে গিয়েছিল। রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত শুধু পুলিশের জিপের লাল নীল বাতি ঝলমল করছিল। জিপের ভেতর স্বপ্না সিং একদম শান্তভাবে বসেছিলেন। তার চেহারায় কোনো ভয় ছিল না, কিন্তু চোখে এক অদ্ভুত নীরবতা অবশ্যই ছিল। সামনে বসা ইন্সপেক্টর রণবীর চৌহান বারবার তাকে ঘাড় ঘুরিয়ে দেখছিল। হয়তো সে বুঝতে পারছিল না যে একজন সাধারণ দেখতে নারী এত নির্ভয় কিভাবে হতে পারে। অন্যদিকে রামু কাকা অস্থির হয়ে উঠেছিলেন, তার হাত কাঁপছিল। কয়েকবার তার মনে হল যে চিৎকার করে বলে দিই যে ইনিই জেলার ডিএম, কিন্তু স্বপ্না চোখের ইশারায় তাকে বারবার থামিয়ে দিলেন। তখনই রণবীর হাসতে হাসতে বলল, খুব শান্তি আছে তোমার ভেতর, মনে হচ্ছে আগেও থানার চক্কর কেটেছ। স্বপ্না জানালার বাইরে তাকিয়ে বললেন, কিছু জায়গা এমন হয় ইন্সপেক্টর, যেখানে ভদ্রলোকেরা বাধ্য হয়ে আসে, আর কিছু লোক অভ্যাসবশত। জিপের ভেতর কয়েক সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। নারী কনস্টেবল কবিতা প্রথমবারের মতো স্বপ্নার দিকে মনোযোগ দিয়ে তাকাল। তার এবার বিশ্বাস হতে শুরু করেছিল যে এই নারী সাধারণ কেউ নয়।
তখনই হঠাৎ জিপ একটি গর্তে লাফিয়ে উঠল এবং রাস্তার ধারে একটি ছোট ছেলেকে বৃষ্টিতে পড়ে থাকতে দেখা গেল। স্বপ্না সাথে সাথে চিৎকার করে উঠলেন, গাড়ি থামাও। রণবীর বিরক্ত হল, নাটক করো না। কিন্তু স্বপ্না এত কঠোর কণ্ঠে বললেন যে ড্রাইভার অজান্তেই ব্রেক কষে দিল। স্বপ্না সাথে সাথে জিপ থেকে নামলেন। বৃষ্টি খুব প্রবল ছিল। রাস্তার ধারে প্রায় 10 বছরের একটি ছোট ছেলে আহত অবস্থায় পড়েছিল এবং তার হাত থেকে ওষুধের প্যাকেটটি দূরে ছিটকে পড়েছিল। স্বপ্না কিছু না ভেবে তার কাছে বসে পড়লেন। কি হয়েছে বাবা? ছেলেটি ব্যথায় কাঁদতে কাঁদতে বলল, মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম, বাইকওয়ালা ধাক্কা মেরে দিয়েছে। স্বপ্না সাথে সাথে নিজের ওড়না ছিঁড়ে তার হাঁটুতে বেঁধে দিলেন। রণবীর জিপের কাছে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল, আরে ছাড়ো ওকে, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু স্বপ্না তার দিকে না তাকিয়েই বললেন, যদি এই বাচ্চাটি তোমার বাড়ির হতো তাহলেও কি এত তাড়া থাকত? রণবীর চুপ হয়ে গেল। কবিতা ধীরে ধীরে স্বপ্নার কাছে এলো। ম্যাডাম, আমি বাচ্চাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। স্বপ্না প্রথমবারের মতো তাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং হালকা হাসি দিলেন। ধন্যবাদ। কিছুক্ষণ পর জিপ আবার থানার দিকে চলতে শুরু করল। কিন্তু এবার কবিতার চেহারায় অস্থিরতা ছিল। তার মনে হতে শুরু করেছিল যে কোথাও অনেক বড় ভুল হতে যাচ্ছে। এদিকে জেলা সদর দপ্তরে চরম হট্টগোল চলছিল। কন্ট্রোল রুমের স্ক্রিনে ক্রমাগত কল আসছিল। এসপি বিক্রম চৌহান রাগে চিৎকার করছিল, পুরো জেলার পুলিশ লাগিয়ে দাও, ম্যাডামের ফোন কিভাবে বন্ধ থাকতে পারে? এক অফিসার বলল, স্যার, উনার লোকেশন শেষবার সিটি মার্কেটের কাছে পাওয়া গিয়েছিল। বিক্রমের কপাল কুঁচকে গেল, সিটি মার্কেট? তখনই এক কনস্টেবল ছুটে ভেতরে এলো, স্যার, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটি চালানো হলো। স্ক্রিনে স্বপ্না সিংকে পুলিশ জিপে বসতে দেখা যাচ্ছিল। কিন্তু ভিডিওটি ঝাপসা ছিল, তাই কেউ চিনতে পারছিল না। বিক্রম হঠাৎ দাঁড়িয়ে গেল, জিপের নম্বর জুম করো। পর মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই নম্বরটি সিভিল লাইন্স থানার ছিল, অর্থাৎ রণবীর চৌহানের। হে ভগবান! বিক্রম সাথে সাথে চিৎকার করে উঠল, রণবীরকে এখনই কল লাগাও। কিন্তু অন্যদিকে রণবীরের ফোন আনরিচেবল আসছিল, কারণ বৃষ্টিতে নেটওয়ার্ক গায়েব হয়ে গিয়েছিল। এদিকে পুলিশের জিপটি শেষ পর্যন্ত পুরনো সিভিল লাইন্স থানার সামনে গিয়ে থামল। এই থানাটি ইংরেজ আমলের ভবনের মতো দেখতে ছিল। ভাঙা দেয়াল, নোংরা বারান্দা, কোনায় জমে থাকা পানি এবং ভেতরে ছড়িয়ে থাকা স্যাঁতস্যাঁতে গন্ধ। স্বপ্না ধীরে করে জিপ থেকে নামলেন। তখনই ভেতর থেকে মদ আর সিগারেটের মিশ্রিত দুর্গন্ধ বাতাসে ভেসে এল। এক সিপাহী হাসতে হাসতে বলল, স্যার, আজ তো ভালো শিকার এনেছেন। রণবীর অহংকারের সাথে বলল, খুব চালাক সাজছিল। স্বপ্না চুপচাপ সবকিছু দেখতে লাগলেন। থানার ভেতর এক কোনায় দুজন গরিব মজুর বসেছিল, যাদের পোশাকে মাটি মাখা ছিল। অন্যদিকে এক বয়স্ক লোক গরাদের পেছনে বসে কাশছিল। এক নারী নিজের ছোট্ট মেয়েটিকে বুকে জড়িয়ে কাঁদছিলেন। স্বপ্নার চোখ ধীরে ধীরে সব কিছু পড়ছিল। তখনই রণবীর চেয়ারে বসল এবং টেবিলের ওপর লাঠি আছড়ে বলল, নাম বলো। স্বপ্না শান্ত স্বরে বললেন, স্বপ্না। পুরো নাম? স্বপ্না সিং। রণবীর হাসল, বাহ, নাম তো কোনো অফিসারের মতো। পেছনে বসে থাকা সিপাহীরা হেসে উঠল। রণবীর আবার জিজ্ঞেস করল, কাজ কি করো? স্বপ্না তার চোখের দিকে তাকিয়ে বললেন, জনগণের সেবা। আবার হাসির শব্দ প্রতিধ্বনিত হল, শুনলি, জনগণের সেবা। তখনই রামু কাকার আর সহ্য হল না, তোমরা খুব বড় ভুল করছ। রণবীর রাগে উঠে দাঁড়াল এবং সে রামু কাকাকে জোরে ধাক্কা দিয়ে দিল। বৃদ্ধ লোকটা মাটিতে পড়ে গেল। স্বপ্নার চোখে প্রথমবারের মতো বিপজ্জনক রাগ জ্বলে উঠল। তিনি ধীরে ধীরে রণবীরের সামনে এসে দাঁড়ালেন। বয়স্ক মানুষের গায়ে হাত তোলো। রণবীরও বুক ফুলিয়ে বলল, থানা এটা, তোমার বাড়ি না। স্বপ্না ধীর কিন্তু অত্যন্ত ভারী কণ্ঠে বললেন, থানা আইনের ঘর হয় ইন্সপেক্টর, কারো জমিদারির না। পুরো ঘর কয়েক সেকেন্ডের জন্য শান্ত হয়ে গেল। রণবীর যেন নিজের অপমান অনুভব করল। সে সাথে সাথে চিৎকার করে বলল, নিয়ে যাও ওকে লকআপে। নারী কনস্টেবল কবিতা ঘাবড়ে গেল। স্যার, মনে হয়। রণবীর গর্জে উঠল, আমি বলেছি নিয়ে যাও। বৃষ্টি তখনও একটানা হয়েই চলেছিল। কবিতা ধীরে ধীরে স্বপ্নাকে লকআপের দিকে নিয়ে যেতে লাগল। পথে স্বপ্নার নজর একটি ঘরের উপর পড়ল, যেখানে দুজন সিপাহী একজন গরিব লোককে লাঠি দিয়ে পেটাচ্ছিল। তার অপরাধ শুধু এটুকু ছিল যে সে স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ করেছিল। স্বপ্নার মুথি শক্ত হয়ে গেল। লকআপের দরজা খুলল।
ভেতরে দুর্গন্ধ, নোংরা এবং অন্ধকার ভর্তি ছিল। এক কোণায় সেই বয়স্ক নারী বসেছিলেন, যিনি ক্রমাগত কাশছিলেন। অন্যদিকে দুটি মেয়ে ভীত হয়ে বসেছিল। স্বপ্না ভেতরে যেতেই সবার নজর তার ওপর আটকে গেল। নারী কনস্টেবল কবিতা ধীরে করে বলল, ম্যাডাম, মানে বনজি, আপনার ভয় লাগছে না? স্বপ্না হালকা হাসলেন। ভয় সত্যবাদীদের লাগে না কবিতা, ভয় তাদের লাগে যারা চেয়ারের পেছনে লুকায়। কবিতা অবাক হয়ে গেল। আপনি আমার নাম কিভাবে জানেন? স্বপ্না কিছু বললেন না। লকআপের দরজা বন্ধ হয়ে গেল। বাইরে জোরালো শব্দে বাজ পড়ল। ভেতরে বসা বয়স্ক নারীটি বললেন, বেটি, তুমিও গরিব নাকি? স্বপ্না তার দিকে তাকালেন। কেন? নারীটি হাসলেন। কারণ এখানে ধনী লোকেরা আসে না। স্বপ্না কিছু মুহূর্ত চুপ থাকলেন, তারপর ধীরে করে মাটিতে বসে পড়লেন। তখনই একটি ছোট্ট মেয়ে তার কাছে এলো এবং নিষ্পাপভাবে বলল, আন্টি, আপনি আমাদের এখান থেকে বের করে দেবেন? স্বপ্নার চোখ জলে ভরে এলো। তিনি মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ, বের করব। ঠিক সেই সময় বাইরে থানার বারান্দায় হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দ প্রতিধ্বনিত হল। সিপাহীরা ঘাবড়ে গিয়ে বাইরে দৌড়াল। বৃষ্টির মাঝে কালো স্করপিও এসপি বিক্রম চৌহান নামল। তার চেহারায় রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জোর গলায় চিৎকার করে জিজ্ঞেস করল, ইন্সপেক্টর রণবীর চৌহান কোথায়? আর এদিকে লকআপের ভেতর বসে থাকা স্বপ্না সিং ধীরে করে নিজের চোখ বন্ধ করে নিলেন, কারণ এবার এই গল্পের সবচেয়ে বড় ঝড় শুরু হতে যাচ্ছিল। সিভিল লাইন্স থানার বাইরে হঠাৎ তৈরি হওয়া হুলুস্থলে পুরো পরিবেশ পাল্টে গিয়েছিল। বৃষ্টি তখনও একটানা হচ্ছিল, কিন্তু তার চেয়েও দ্রুত থানার ভেতরে থাকা পুলিশদের হৃৎস্পন্দন চলছিল। বারান্দায় দাঁড়িয়ে থাকা সিপাহীরা ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ দেখছিল। কেউ বুঝতে পারছিল না যে মাঝরাতে এসপি বিক্রম চৌহান নিজে এত রাগ নিয়ে এখানে কেন পৌঁছাল। বিক্রম দ্রুত পায়ে ভেতরে ঢুকল। তার পেছনে দুজন ডিএসপি এবং অনেক পুলিশ সদস্য ছিল। রণবীর কোথায়? তার আওয়াজ পুরো থানায় প্রতিধ্বনিত হল। তখনই ভেতরের ঘর থেকে ইন্সপেক্টর রণবীর বের হল। প্রথমে তো তার চেহারায় সেই পুরনো অহংকারই ছিল, কিন্তু যেই না সে এসপি বিক্রমের চোখে রাগ দেখল, তার পা ধীর হয়ে গেল। স্যার, আপনি এত রাতে? বিক্রম টেবিলের ওপর হাত আছড়ে গর্জে উঠে বলল, কাকে তুলে এনেছ তুমি? রণবীর কিছু বুঝতে পারল না। স্যার, এক নারী ছিল, দোকানে হাঙ্গামা। বিক্রম চিৎকার করে উঠল, চুপ! পুরো থানা স্তব্ধ হয়ে গেল। রণবীর প্রথমবারের মতো ভয় পেল। স্যার, কি হয়েছে? বিক্রম তার চোখের দিকে তাকিয়ে বলল, যদি ওনার গায়ে একটা আচরও লাগে না, তাহলে সারা জীবন জেলে পচবে। রণবীরের মুখের রং উড়ে গিয়েছিল। তার মাথায় প্রথমবারের মতো ভয় করা নাড়ল। তখনই পেছনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল, স্যার, ওই নারী এখন লকআপে আছেন। বিক্রম 1 সেকেন্ডও নষ্ট না করে লকআপের দিকে পা বাড়াল। এদিকে লকআপের ভেতর বসে থাকা স্বপ্না সিং তখনও শান্ত ছিলেন। ছোট্ট মেয়েটি তার কাঁধে লেগেছিল, বয়স্ক নারীটি ধীরে ধীরে কাশছিলেন। তখনই হঠাৎ বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। লকআপের দরজা খুলল। সামনে এসপি বিক্রম দাঁড়িয়েছিল। যেই না তার নজর স্বপ্নার ওপর পড়ল, সে সাথে সাথে মাথা নিচু করে ফেলল। সরি ম্যাডাম। পুরো থানা যেন জমে গেল। নারী কনস্টেবল কবিতার হাত কাঁপতে লাগল। রণবীরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ম্যাডাম? তার মুখ থেকে অনেক কষ্টে আওয়াজ বেরোল। লকআপের ভেতর বসে থাকা বাকি নারীরাও অবাক হয়ে স্বপ্নার দিকে তাকাতে লাগল। স্বপ্না ধীরে ধীরে উঠলেন। তার চেহারায় রাগ ছিল না, কিন্তু তার নীরবতাই সবাইকে ভয় দেখাচ্ছিল। তিনি লকআপ থেকে বাইরে এলেন। বারান্দায় দাঁড়িয়ে থাকা সমস্ত পুলিশ সদস্যরা এক লাইনে দাঁড়িয়ে গেল। স্বপ্না সবার প্রথমে কবিতার দিকে তাকালেন। তোমার নাম কবিতা, তাই না? কবিতা ভয় পেয়ে গেল। জি ম্যাডাম। স্বপ্না শান্ত স্বরে বললেন, তোমার চোখে মানবতা এখনও জীবন্ত আছে, ওকে মরতে দিও না। কবিতার চোখে জল ভরে এলো। এদিকে রণবীর এবার পুরোপুরি কাঁপছিল। ম্যাডাম, আমি জানতাম না। স্বপ্না তার দিকে এগিয়ে গেলেন। পুরো থানা শ্বাস আটকে দাঁড়িয়েছিল। স্বপ্না তার সামনে গিয়ে থামলেন। যদি জানতে, তাহলে কি সম্মানের সাথে আচরণ করতে? রণবীর চুপ। তার নজর মাটিতে ঝুঁকে গেল। স্বপ্নার আওয়াজ এবার অত্যন্ত ভারী হয়ে গিয়েছিল। এটাই এই সিস্টেমের সবচেয়ে বড় অসুখ ইন্সপেক্টর। গরিব দেখতে মানুষকে তুমি মানুষই মনে করো না। থানায় নীরবতা ছেয়ে গেল।
তখনই স্বপ্না পেছনের লকআপের দিকে ইশারা করলেন। এই লোকগুলোর কি অপরাধ? কারো কাছে কোনো জবাব ছিল না। স্বপ্না দ্রুত পায়ে ওই ঘরের দিকে এগিয়ে গেলেন, যেখানে কিছুক্ষণ আগে গরিব লোকটাকে পেটানো হচ্ছিল। লোকটি তখনও মাটিতে পড়ে কোকাচ্ছিল। স্বপ্নার চোখ লাল হয়ে গেল। কে মেরেছে ওকে? কেউ কিছু বলল না। তখনই এক সিপাহী ভয় পেতে পেতে বলল, ম্যাডাম, নেতাজির ফোন এসেছিল। স্বপ্না হঠাৎ ঘুরে দাঁড়ালেন। আইন নেতার ফোনে চলবে এবার? পুরো ঘর নিস্তব্ধ। তখনই স্বপ্না বিক্রমের দিকে তাকালেন। এই থানার পুরো সিসিটিভি ফুটেজ এখনই চাই আমার। জি ম্যাডাম, আর এখনই এই লকআপে বন্দি প্রতিটি মানুষের ফাইল আমার সামনে আনা হোক। পুরো থানায় দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। তখনই স্বপ্নার নজর এক কোনায় বসে থাকা রামু কাকার উপর পড়ল। বৃদ্ধ মানুষটির চোখে জল ছিল। স্বপ্নার সাথে সাথে তার কাছে গেলেন। কাকা, ঠিক আছেন? রামু কাকা ধরে আসা গলায় বললেন, বেটি, আজ প্রথমবারের মতো ভয় লাগল। স্বপ্নার চোখ ভিজে গেল। এবার কোনো গরিবের আর ভয় লাগবে না। তখনই বাইরে থেকে তীব্র কোলাহল শোনা যেতে লাগল। মিডিয়ার গাড়িগুলো থানার বাইরে পৌঁছে গিয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত চমকাচ্ছিল। খবর পুরো শহরে ছড়িয়ে পড়েছিল যে ডিএম ম্যাডামকে পুলিশ চোর ভেবে লকআপে বন্দি করেছে। অন্যদিকে রংমহল শোরুমের ভেতরেও হুলস্থুল পড়ে গিয়েছিল। মহেশ আগরওয়ালের চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার হাত কাঁপছিল। টিভিতে ক্রমাগত সেই খবরই চলছিল, জেলার ডিএম স্বপ্না সিংয়ের সাথে খারাপ আচরণ। দোকানের কর্মচারীরা ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। তখনই মহেশের ছেলে ঘাবড়ে গিয়ে বলল, বাবা, আপনি এটা কি করে ফেললেন? মহেশ রাগে টিভি বন্ধ করে দিল, কিন্তু তার কপাল বেয়ে ঘাম ঝরছিল। তখনই তার ফোন বেজে উঠল। অন্যদিকে নেতা চিৎকার করছিল, পাগল হয়ে গেছ নাকি? ডিএমের সাথে পাঙ্গা নিয়ে নিলে? মহেশের হাত কাঁপতে লাগল। এদিকে স্বপ্না এবার এক এক করে কয়েদিদের কথা শুনছিলেন। একজন গরিব রিকশাওয়ালা শুধু এই জন্য বন্দী ছিল কারণ সে নেতার গাড়িকে ওভারটেক করে ফেলেছিল। একজন মজুর ৩ দিন ধরে বিনা এফআইআরে ভেতরে ছিল। স্বপ্না প্রতিটি গল্প শুনতে লাগলেন এবং তার চেহারায় ব্যথার ছাপ বাড়তে লাগল। তখনই সেই ছোট্ট মেয়েটি আবার তার কাছে এলো। আন্টি, এবার আমরা বাড়ি যাব, তাই না? স্বপ্না ঝুঁকে তার সামনে বসে পড়লেন। হ্যাঁ মা, এবার সবাই বাড়ি যাবে। তারপর স্বপ্না বিক্রমের দিকে তাকালেন। এখনই, এই মুহূর্তে যাদের বিরুদ্ধে কোনো শক্ত মামলা নেই, সবাইকে মুক্তি দাও। জি ম্যাডাম। তখনই এক কনস্টেবল ছুটে ভেতরে এলো। ম্যাডাম, বাইরে জনগণ জড়ো হয়ে গেছে। স্বপ্না ধীরে ধীরে বারান্দায় এলেন। থানার বাইরে শত শত মানুষ দাঁড়িয়েছিল। বৃষ্টি এবার থেমে গিয়েছিল, কিন্তু মানুষের ভেতরে রাগ ভুটছিল। লজ্জা করো, গরিবদের সাথে এটাই হয়। ডিএম ম্যাডাম জিন্দাবাদ! পুরো এলাকায় আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। স্বপ্না কিছু মুহূর্ত সবাইকে দেখতে লাগলেন। তারপর তার নজর ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোকের ওপর পড়ল। সে ক্রমাগত কাঁদছিল। স্বপ্না তার কাছে গেলেন। কি হয়েছে বাবা? বৃদ্ধ লোকটি কাঁপা কাঁপা গলায় বলল, বেটি, ৩ বছর আগে আমার স্ত্রীকেও এমনি এক দোকান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সে ওই আঘাতেই মারা গেছে। স্বপ্নার বুক ধড়ফাড় করে উঠল। হঠাৎ তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। সেই অপমান, সেই ব্যথা, সেই চোখের জল। তার চোখ জলে ভরে উঠল। তখনই পেছন থেকে বিক্রম এলো। ম্যাডাম, রংমহলের মালিক মহেশ আগরওয়ালকে ডেকে পাঠানো হয়েছে। স্বপ্না ধীরে ধীরে ঘুরলেন। তার চোখে এবার ব্যথা নয়, আগুন ছিল। ওকে ভেতরে নিয়ে এসো। কয়েক সেকেন্ড পরই মহেশ কাঁপতে কাঁপতে থানার ভেতর এলো। তার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যেই না তার নজর স্বপ্নার ওপর পড়ল, সে প্রায় তার পায়ে লটিয়ে পড়ল। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কিন্তু স্বপ্না একদম শান্ত দাঁড়িয়ে রইলেন। তিনি শুধু একটা প্রশ্ন করলেন, আমি যদি ডিএম না হতাম, তাহলেও কি তুমি নিজের ভুল দেখতে পেতে? মহেশের কাছে কোনো জবাব ছিল না। পুরো থানা নিস্তব্ধ হয়ে গেল। তখনই স্বপ্না ধীরে ধীরে তার দিকে পা বাড়ালেন এবং পর মুহূর্তেই তিনি এমন একটি সিদ্ধান্ত শোনানোর জন্য মুখ খুললেন যা পুরো জেলার ঘুম উড়িয়ে দেওয়ার মতো ছিল। সিভিল লাইন্স থানার ভেতরে সেই মুহূর্তে এমন নীরবতা ছেয়েছিল যেন স্বয়ং সময় থমকে দাঁড়িয়েছিল। বাইরে দাঁড়িয়ে থাকা ভিড়ের আওয়াজ তখনও ভেতর পর্যন্ত আসছিল। ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত চমকাচ্ছিল, কিন্তু সবার নজর শুধু স্বপ্না সিংয়ের উপর আটকে ছিল। সামনে কাঁপতে থাকা মহেশ আগরওয়াল দাঁড়িয়েছিল। তার মাথা নিচু ছিল, কপাল থেকে ঘাম ঝরছিল, আর চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। কয়েক ঘন্টা আগে পর্যন্ত এই লোকটাই নিজের দোকানে মানুষকে তাদের যোগ্যতা দেখাচ্ছিল, আর আজ তারই গলা পর্যন্ত কাঁপছিল। স্বপ্না তার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু ভারী কণ্ঠে বললেন, মহেশ আগরওয়াল, তোমার সবচেয়ে বড় ভুল এটা ছিল না যে তুমি একজন ডিএমকে অপমান করেছ। তোমার সবচেয়ে বড় ভুল এটা ছিল যে তুমি মানবতাকে অপমান করেছ। পুরো থানা নিস্তব্ধ ছিল। স্বপ্না এগিয়ে গেলেন।
তোমাদের মতো লোকেরা পোশাক দিয়ে মানুষের দাম নির্ধারণ করে। গরিব মানুষ দোকানে ঢুকে পড়লে তোমাদের দুর্গন্ধ লাগতে শুরু করে। কিন্তু মনে রেখো, দারিদ্র মানুষের বাধ্যবাধকতা হতে পারে, তার পরিচয় নয়। মহেশ কেঁদে ফেলল। ম্যাডাম, একটা সুযোগ দিন। স্বপ্নার চোখ কঠোর হয়ে গেল। সুযোগ? তিনি আঙুল তুলে লকআপের দিকে ইশারা করলেন। ওই লোকগুলোকে কে সুযোগ দিয়েছিল? মাহেশ চুপ, পুরো শরীর কাঁপছিল। তখনই স্বপ্না বিক্রমের দিকে তাকালেন। রংমহল শোরুমের গত 5 বছরের ট্যাক্স রেকর্ড, কর্মচারীদের স্যালারি ফাইল এবং লাইসেন্সের সম্পূর্ণ তদন্ত এখনই শুরু হবে। মহেশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। স্বপ্না থামলেন না। আর যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, দোকান সিল করা থাকবে। বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় থেকে জোরদার আওয়াজ প্রতিধ্বনিত হল, বাহ ম্যাডাম! কিন্তু স্বপ্নার চেহারা তখনও শান্ত ছিল। তখনই তিনি রণবীর চৌহানের দিকে তাকালেন, যে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। স্বপ্না ধীরে ধীরে তার সামনে পৌঁছলেন। ইন্সপেক্টর রণবীর? তার শ্বাস দ্রুত হয়ে গেল। তুমি জানো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী কে হয়? রণবীর কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম। স্বপ্না তার কথায় বাধা দিলেন। সে নয় যে আইন ভাঙে। সবচেয়ে ভয়ঙ্কর সে হয় যার আইনকে রক্ষা করার কথা ছিল, কিন্তু সেই গরিবদের ভয় দেখাতে শুরু করে। রণবীরের চোখে জল চলে এলো। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। স্বপ্নার গলা এবার আরও ভারী হয়ে গেল। ভুল তখন হতো যখন তুমি কাউকে ধাক্কা দিয়ে দিতে, কিন্তু তুমি মানবতাকে পিষে মেরেছ। পরমুহূর্তেই স্বপ্না বিক্রমের দিকে তাকালেন। ইন্সপেক্টর রণবীর চৌহানকে তাৎক্ষণিক প্রভাব থেকে সাসপেন্ড করা হল। ওর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং মানবাধিকার লঙ্ঘনের মামলা দায়ের হবে। পুরো থানা হতবাক হয়ে রইল। রণবীর সেখানেই মাটিতে বসে পড়ল। তার চেহারায় এমন একটা ভাঙা ভাব ছিল, যেন সব কিছু শেষ হয়ে গেছে। তখনই হঠাৎ পেছন থেকে এক দুর্বল আওয়াজ এলো, ম্যাডাম। সবাই ফিরে তাকাল। ওই বয়স্ক নারীটিই ছিলেন, যিনি লকআপে বন্দী ছিলেন। তিনি কাঁপা কাঁপা পায়ে স্বপ্নার কাছে এলেন। বেটি, আজ প্রথমবারের মতো মনে হল যে সরকার সত্যি সত্যি বেঁচে আছে। স্বপ্নার চোখ জলে ভরে এলো। তিনি সাথে সাথে মহিলাকে সাহায্য করলেন। তখনই সেই ছোট্ট মেয়েটি দৌড়ে এসে স্বপ্নাকে জড়িয়ে ধরল। আন্টি, আপনি কি সুপারহিরো? পুরো থানায় হালকা হাসি ছড়িয়ে পড়ল। স্বপ্না প্রথমবারের মতো মন খুলে হাসলেন। না মা, আমি শুধু নিজের কাজ করছি। কিন্তু তখনই হঠাৎ স্বপ্নার নজর থানার ভাঙা দেয়ালের দিকে গেল, এবং তিনি কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তার চোখের সামনে আবার সেই পুরনো শৈশব ঘুরে এলো। ছোট্ট স্বপ্না, ছেঁড়া চপ্পল এবং তার মা। সেই দিন যখন একটি কাপড়ের দোকানে সবার সামনে তার মায়ের অপমান হয়েছিল। কেনার যোগ্যতা নেই, এসব আজও তার কানে প্রতিধ্বনিত হতো। সেদিন তার মা সারা রাত কেঁদেছিলেন, আর ছোট্ট স্বপ্না মনে মনে শপথ নিয়েছিল যে সে একদিন এমন একটি চেয়ারে বসবে যেখানে গরিব মানুষের সম্মান বিক্রি হবে না। স্বপ্নার চোখ দিয়ে হঠাৎ এক ফোঁটা জল বেরিয়ে এলো। বিক্রম প্রথমবারের মতো তাকে এত আবেগপ্রবণ দেখেছিল। ম্যাডাম? স্বপ্না ধীরে ধীরে বললেন, জানো বিক্রম, আমার মাকেও কখনো এমনই এক দোকানদার অপমান করেছিল। পুরো থানা স্তব্ধ হয়ে রইল। সেদিন আমি অনেক ছোট ছিলাম, কিন্তু মায়ের চোখে যে ব্যথা দেখেছিলাম, সেই একই ব্যথা আজও প্রত্যেক গরিবের চোখে দেখতে পাই। বাইরের ভিড় এবার পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। সবাই স্বপ্নার কথা শুনছিল। স্বপ্না ধীরে ধীরে বাইরে বারান্দায় এলেন। ক্যামেরাগুলো তার দিকে ঘুরে গেল। মিডিয়ার লোকেরা প্রশ্ন করতে লাগল, কিন্তু স্বপ্না হাত তুলে সবাইকে শান্ত করে দিলেন। তারপর তিনি জনগণের দিকে তাকিয়ে বললেন, আজ যদি আমি নিজের পরিচয় লুকিয়ে বাজারে না আসতাম, তাহলে হয়তো আমি কখনোই জানতে পারতাম না যে এই জেলায় গরিব মানুষের কি অবস্থা। লোকেরা মনোযোগ দিয়ে শুনছিল। স্বপ্নার গলা এবার পুরো এলাকায় প্রতিধ্বনিত হচ্ছিল। যখন আইন গরিবকে দেখে পাল্টে যেতে শুরু করে, যখন দোকানে পোশাক দেখে সম্মান পাওয়া যেতে শুরু করে, যখন থানা ন্যায়ের বদলে ভয়ের আস্তানা হয়ে যায়, তখন বুঝে নেওয়া উচিত যে সমাজ অসুস্থ হয়ে পড়েছে। ভিড়ের মধ্যে অনেকের চোখ জলে ভরে এলো। স্বপ্না এগিয়ে বললেন, মনে রাখবেন, চেয়ার মানুষকে বড় বানায় না, মানবতা বানায়। ঠিক সেই সময় হঠাৎ ভিড়ের পেছন থেকে একটি ছোট্ট মেয়ে সামনে এলো। সে মাহেশ আগারওয়ালের মেয়ে ছিল। তার চোখে জল ছিল। সে ধীরে ধীরে স্বপ্নার কাছে এলো এবং নিষ্পাপভাবে বলল, আন্টি, বাবা বলছিল আপনি অনেক বড় অফিসার, কিন্তু আপনি তো ভালো।
স্বপ্না কিছু মুহূর্ত তাকে দেখতে থাকলেন, তারপর হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত রাখলেন। মা, বড় মানুষ তারা হয় না যাদের কাছে টাকা থাকে, বড় মানুষ তারা হয় যারা অন্যদের ছোট অনুভব করায় না। মহেশ পেছনে দাঁড়িয়ে কাঁদছিল। হয়তো প্রথমবারের মতো সে তার ভুলের গভীরতা বুঝতে পেরেছিল। তখনই সকালের প্রথম আলো আকাশে ছড়াতে শুরু করল। রাত শেষ হচ্ছিল, কিন্তু এই জেলার জন্য যেন এক নতুন শুরু হতে যাচ্ছিল। আগামী কয়েকদিনের মধ্যে পুরো শহর পাল্টে গেল। রংমহল শোরুম সিল করে দেওয়া হলো, অনেক দুর্নীতিবাজ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো, থানার অনেক পুলিশ সদস্যকে লাইন ক্লোজ করে দেওয়া হলো, গরিবদের অভিযোগ শোনার জন্য নতুন হেল্পলাইন সেন্টার তৈরি হলো। আর সবচেয়ে বড় কথা, স্বপ্না সিং প্রায়ই পরিচয় গোপন করে শহর এবং গ্রামে ঘুরতে দেখা যেতে লাগলেন। লোকেরা বলতো, কে জানে কখন কোন সাধারণ নারী আসলে ডিএম বেরিয়ে যায়। কয়েক মাস পর সেই বয়স্ক নারীটি জেলা প্রশাসকের কার্যালয়ে এলেন। তার হাতে মিষ্টির ছোট একটি বাক্স ছিল। তিনি স্বপ্নাকে বললেন, বেটি, আজ প্রথমবারের মতো রেশান ঘুষ ছাড়া পেয়েছি। স্বপ্না হাসলেন। তার চোখে প্রশান্তি ছিল, কারণ সেদিন তার মনে হল যে ছোটবেলায় নিজের মায়ের কাছে করা প্রতিজ্ঞা অবশেষে পূরণ হয়ে গেছে। ডিএম স্বপ্না সিংয়ের এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আপনার প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের ভবিষ্যতে আরও ভালো মানের কাজ করার প্রেরণা যোগায়। ধন্যবাদ।